গৌতম বুদ্ধের জন্মস্থান যেভাবে খুঁজে পান এক বাঙালি। জানুয়ারি মাসের ২৩ তারিখ ১৮৯৮ সাল। ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর অউধের মুখ্য বাস্তুকার সি.ডব্লিউ. উডলিং ও ফৈজাবাদের কমিশনার ভিনসেন্ট স্মিথের নির্দেশ পেয়ে লখনৌ থেকে নেপালের তরাই অঞ্চলের দিকে রওনা দিলেন পূর্ণচন্দ্র মুখার্জি। তিনি সেই সময়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পুরাতত্ত্ব বিভাগে কাজ করতেন। সেটা ছিল ওই বিভাগে তার দ্বিতীয়বার যোগদানের পর্ব। পুরাতত্ত্ব বিভাগে প্রথম পর্বে যে পুরাতত্ত্ববিদ ডক্টর এ ফুহুয়ারের সহকারী ছিলেন মিস্টার মুখার্জি, তারই অনুযোগে সেবারের চাকরি হারিয়েছিলেন পূর্ণচন্দ্র। অথচ সেই পুরাতত্ত্ববিদেরই এক আবিষ্কার নিয়ে উপর মহলে গুরুতর সন্দেহ হওয়ায় চাকরি হারাতে হয় ডক্টর ফুহুয়ারকে। আর সেই তথাকথিত আবিষ্কারের সত্যতা যাচাইয়ের এবং সঠিক তথ্যানুসন্ধানের দায়িত্ব পড়ে পূর্ণচন্দ্র মুখার্জির ওপরে। ফৈজাবাদের কমিশনার ভিনসেন্ট স্মিথ মিস্টার মুখার্জিকে দায়িত্ব দেন প্রাচীন কপিলাবস্তু এবং গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী উদ্যানের সঠিক অবস্থান খুঁজে বার করার। ঊর্ধ্বতন কর্মকর্তা মিস স্মিথের লেখা ভূমিকা সহ মিস্টার মুখার্জির জমা দেওয়া রিপোর্ট বই আকারে ১৯০১ সালে প্রকাশ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। অভিযান যেভাবে শুরু। A report on a tour of exploration of the antiquities in the Tarai, Nepal, the region of Kapilavastu শীর্ষক ওই বইতে মিস্টার মুখার্জি লিখেছিলেন, কোনো বিরতি না নিয়ে একটানা পথ চলে নেপালি তরাইয়ের সদর শহর তৌলিভাতে পৌঁছই আমি। পরের দিন নিগলিভাই দিয়ে মেজর ওয়ার্ডেলের সঙ্গে দেখা করি। আমার অগ্রসর হওয়া সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয় সরকারি আদেশ অনুসারে। আমি গোর্খাপুরে ফিরে আসি। সরকারের কাছ থেকে নতুন একটি টেলিগ্রাম পেয়ে আমি আবার নেপালের দিকে রওনা দিই এবং ৩রা ফেব্রুয়ারি থেকে তিলাউরাকোট অঞ্চলে খনন কাজ শুরু করি এবং আশাপ্রদ ফলাফল পেতে শুরু করি। ৬ তারিখে আমি সাগরওয়াতে ধ্বংসাবশেষ দেখতে যাই, যেটাকে ডক্টর ফুহুয়ার কপিলাবস্তু বলে চিহ্নিত করেছিলেন। আমি নিরাশ হই, কারণ ওটা কপিলাবস্তু হতে পারে না। নিবিড় পর্যবেক্ষণ করে বুঝতে পারি তিলাউরাকোটই বুদ্ধের পিতার শহর হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, লিখেছিলেন পূর্ণচন্দ্র মুখার্জি। তিলাউরাকোটের খনন কার্য। হঠাৎই মেজর ওয়ার্ডেল সব খনন কাজ বন্ধ করে দেন। কদিনের মধ্যেই সেই নির্দেশ আবার পাল্টিয়ে যায়। এই পর্যায়ে তিলাউরাকোট আর চিত্রাদেই অঞ্চলে বড় মাপের খনন কাজ শুরু করেন মিস মুখার্জি। মিস ভিনসেন্ট এ স্মিথের নির্দেশ অনুযায়ী আমি ১১ই মার্চ রুম্মিনদেইর দিকে রওনা দিয়ে পরের দিন সেখানে পৌঁছই। সরকারের কাছে জমা দেওয়া রিপোর্টে লিখেছিলেন মিস মুখার্জি। তার ভাষায়, জঙ্গল সাফ করে বড় ঢিপিটা নিবিড়ভাবে পরীক্ষা করে দেখার পরে নেপালি কুলিদের খনন শুরু করতে কাজে লাগাই। খননের শুরুতেই আশার আলো দেখতে পাই, বেরিয়ে আসে বেশ কিছু ধ্বংসাবশেষ। তিলৌরা এবং চিত্রাদেইর থেকে কম সাফল্য নয় এটা। সব থেকে গুরুত্বপূর্ণ যা পাওয়া যায় খনন করে, তার মধ্যে ছিল মায়াদেবীর মন্দির। ভিতের ইটগুলোতে সুন্দর কারুকাজ করা ছিল। বেশ কিছু ছোট স্তূপ আর অন্যান্য নিদর্শনও বেরিয়ে আসে। রুম্মিনদেই কি লুম্বিনী? বৌদ্ধ বর্ণনায় লুম্বিনী উদ্যানই হল এই রুম্মিনদেই। ওই অঞ্চলে সম্রাট অশোকের স্থাপিত একটি স্তূপে খোদাই করা শিলালিপিতে জায়গাটিকে লুম্বিনী বলে বর্ণনা করা হয়েছে। মাগধী ভাষায় লিখিত ওই শিলালিপি দেখে পূর্ণচন্দ্র মুখার্জি এই সিদ্ধান্তে উপনীত হন যে রুম্মিনদেই প্রাচীন লুম্বিনী বা লুম্বিনী। মিস মুখার্জির ঊর্ধ্বতন কর্তা ভিনসেন্ট স্মিথ তার ভূমিকায় লিখেছিলেন, রুম্মিনী নামটার সঙ্গে লুম্বিনী বা লুম্বিনীর সাযুজ্য রয়েছে। ওই শিলালিপি মাগধী ভাষায় লেখা, যে ভাষায় শব্দের শুরুতে বা মাঝে র থাকলে সেটা সংস্কৃতে ল হয়ে যায়। হিউয়েন সাংয়ের বর্ণনা অনুযায়ী উদ্যানের পাশ দিয়ে দক্ষিণ পূর্ব দিকে একটি ছোট নদী প্রবাহিত হতো, যাকে স্থানীয় ভাষায় রিভার অফ অয়েল অর্থাৎ তেলের নদী বলা হতো। এখন ওই নদীর নাম তিলার নদী। বুদ্ধের জন্মবৃক্ষের দক্ষিণ দিকে একটি স্নান করার পুকুর ছিল। ওই বৃক্ষ থেকে যার দূরত্ব ফাহিয়েনের বর্ণনায় ২০ লি আর হিউয়েন সাংয়ের বর্ণনায় ২৫ লি। জন্মবৃক্ষের ভাস্কর্যগুলি ২৫ লি দূরেই এখনও দেখা গেছে। লি প্রাচীন চৈনিক দূরত্ব মাপার একক। সাধারণভাবে ১ লি ৫০০ মিটার বা ১ মাইলের ১/৩ সমান। এছাড়াও হিউয়েন সাংয়ের লেখায় সম্রাট অশোক স্থাপিত যে স্তূপের কথা রয়েছে, সেটিও খুঁজে পান মিস মুখার্জি। এই ৪টি প্রমাণের ওপরে ভিত্তি করেই মূলত সঠিকভাবে খুঁজে পাওয়া যায় গৌতম বুদ্ধের জন্মস্থানটি।
ভিনসেন্ট স্মিথ লিখেছিলেন যে গৌতম বুদ্ধের জন্মস্থান যে এটি সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হল। গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে যে রুম্মিনদেই বা লুম্বিনী নিশ্চিতভাবে প্রমাণিত হলেও ভারতের উত্তরপ্রদেশের পিপরাওয়া ও দাবি করে যে সেখানেই জন্মিয়েছিলেন গৌতম বুদ্ধ। এই জায়গাটি নেপাল এবং তৎকালীন ব্রিটিশ ভারতের সীমান্তের খুব কাছে অবস্থিত। সেখানেও বৌদ্ধ ধর্মের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছিল। সেই এলাকাগুলিতে নিজে গিয়েও ছিলেন পূর্ণচন্দ্র মুখার্জি। ওইসব নিদর্শনের বেশ কিছু সেই সময়ে কলকাতা মিউজিয়াম, যার নাম তখন ছিল কলিকাতা পুরাদ্রব্যালয়তে রাখা হয়েছিল। সেই মিউজিয়ামই বর্তমানে ইন্ডিয়ান মিউজিয়াম। চীনা পরিব্রাজকদের বর্ণনা অনুযায়ী কিছু মিল পিপরাওয়াতে পাওয়া গেলেও অমিল ছিল অনেকই। তাই পূর্ণচন্দ্র মুখার্জি এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা ভিনসেন্ট এ স্মিথ নিশ্চিত হয়েছিলেন যে প্রাচীন কপিলাবস্তু ছিল নেপালের তিলাউরাকোটের রুম্মিনদেইতেই। সামান্য অর্থ, খারাপ যন্ত্রপাতি। তরাই অঞ্চলের অভিযান সম্পূর্ণ করে পূর্ণচন্দ্র লখনৌতে ফিরে আসেন এপ্রিল মাসের 5 তারিখ। নিজের রিপোর্টে পূর্ণচন্দ্র মুখার্জি লিখেছিলেন, আমার সর্বশেষ অভিযানে সার্ভে আর ড্রয়িংয়ের যন্ত্রপাতি বেশ খারাপ ছিল। ছবি তোলার যন্ত্রপাতিও ছিল পুরনো আর সেগুলো ঠিকঠাক কাজও করছিল না, যার ফলে আমার কাজে খুবই সমস্যা তৈরি হয়েছিল। তাকে মাত্র একজন ড্রাফটসম্যান দেওয়া হয়েছিল পরের দিকে। নেপাল সরকারের তরফ থেকে যে দলটিকে আমার সঙ্গে দেওয়া হয়েছিল তাতে একজন ক্যাপ্টেন ছিলেন ভীমসেন ছাত্রী আর 12 জন পাহাড়ি খননকারী। মাঝে মাঝে সমতল অঞ্চল থেকে কিছু লোক এনে সাহায্য করা হতো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিছুটা অনুযোগের সুরেই লিখেছিলেন মিস মুখার্জি। কপিলাবস্তু আর লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধের জন্মস্থান নিখুঁতভাবে বর্ণনা শুরু করার আগে তিনি লিখেছিলেন এই অভিযানের খরচ সম্বন্ধে। গত বছরের বরাদ্দকৃত অর্থ থেকে 2000 টাকা বেঁচেছিল। এবছর দেওয়া হয় আরও 800 টাকা। সব মিলিয়ে এই খনন কাজের জন্য মোট 2800 টাকা নেপালের দরবার থেকে দেওয়া হয়েছিল। খরচ হয় 300 টাকা। আমার হিসাব মতে 2500 টাকা এখনও রয়ে গেছে, যাতে পরের বছরের অভিযান এবং খনন কাজও চালানো যেতে পারে। মাত্র 53 বছর বয়সে মৃত্যু। পূর্ণচন্দ্র মুখার্জির আদিবাস ছিল কলকাতা লাগায়া পানিহাটিতে। সেটি তখন ছিল গ্রাম। আদি বাসস্থানে যে বসতবাড়িটি করেছিলেন পূর্ণচন্দ্র মুখার্জি তার নামও কপিলাবস্তু ভবন। পানিহাটির স্থানীয় ইতিহাসের গবেষক ও শিক্ষক কৃষাণু ভট্টাচার্য জানাচ্ছেন, পূর্ণচন্দ্র মুখার্জির জন্ম হয় 1849 সালে। তার বাবা কালিদাস মুখার্জি কাজ করতেন কলকাতার টাকশালে। পূর্ণচন্দ্র পড়তেন আগরপাড়া মিশনারি স্কুলে। মেধাবী এবং সাহসী হওয়া সত্ত্বেও লেখাপড়ার দিকে তার বিশেষ নজর ছিল না। কেবলমাত্র ইতিহাস, ভূগোল ও মানচিত্রে তিনি বন্ধুদের থেকে এগিয়েছিলেন, জানাচ্ছেন কৃষাণু ভট্টাচার্য। তার কথায়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি যে ম্যাট্রিকুলেশন এবং পরে লখনৌয়ের ক্যানিং কলেজ থেকে এফএ পাশ করেছিলেন সেই তথ্য আমি পেয়েছি, কিন্তু তিনি সম্ভবত স্নাতক স্তরের পরীক্ষায় পাশ করতে পারেননি। তবে সারা জীবনই তিনি বিভিন্ন ধরনের সরকারি চাকরি করে গেছেন। কখনো ঔধ রহিলাখণ্ড রেলওয়েতে চাকরি করেছেন, আবার লখনৌ মিউজিয়ামে যোগ দিয়েছেন। সেখান থেকেই সরকারি অর্থানুকূল্যে তাকে মুম্বাইয়ের জে স্কুল অফ আর্টে চিত্রাঙ্কন শিক্ষার জন্য পাঠানো হয়। 2 বছর পরে ফিরে এসে আবারও লখনৌ মিউজিয়ামেই যোগ দেন তিনি। তার সম্বন্ধে বিস্তরে জানতে যখন মীর ভট্টাচার্য লখনৌ মিউজিয়ামে গিয়েছিলেন, সেখানে কোনো তথ্যই তিনি পাননি। তার সম্বন্ধে সব তথ্যই টুকরো টুকরো করে নানা জায়গা, বিভিন্ন পুরনো পত্রপত্রিকা থেকে জোগাড় করতে হয়েছে। সেই সময়ে পুরাতত্ত্ব বিভাগটি সরকারের পূর্ত দপ্তরের অধীনে ছিল। পূর্ণচন্দ্র মুখার্জি 1882 সালে পুরাতত্ত্ববিদ হিসাবে কাজে যোগ দেন। 3 বছর পরে পুরাতত্ত্ব বিভাগের জন্য পূর্ণচন্দ্রের জন্য একটি বিশেষ পদ তৈরি করেন তৎকালীন ছোটলাট স্যার আলফ্রেড লায়ন্স। কিন্তু ড ফুহয়ারকে সেই পদে নিয়োগ করা হয়। পূর্ণচন্দ্রকে তার সহকারী হিসাবে নিয়োগ করা হয়, বলছিলেন মীর ভট্টাচার্য। কিছুদিনের মধ্যে ড ফুহয়ারের চক্রান্তে চাকরি যায় মীর মুখার্জির। কিন্তু 1886 সালে পূর্ত বিভাগের অধীনে কাজ করার সময়েই বুন্দেলখণ্ড এলাকায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালান। কপিলাবস্তু খুঁজে বার করার আগে পূর্ণচন্দ্র পাটলিপুত্র বা বর্তমানের পাটনা অঞ্চলে এবং সান্দালপুর, বাঁকিপুর, বুলন্দবাগ আর নবরতনপুর এলাকাতে মৌর্য যুগ এবং বৌদ্ধ মন্দির, অশোক স্তম্ভের ধ্বংসাবশেষ আর মাটির 12 ফুট নিচে একটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ খুঁজে বার করেন।
তার এই সব প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের প্রতিবেদন ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি পত্রিকার নভেম্বর-ডিসেম্বর ১৯০২ এবং জানুয়ারি ১৯০৩ সালে প্রকাশিত হয়েছিল। এর আগে ১৮৯৬ সালে একবার এবং ১৯০৩ সালে দ্বিতীয়বার কলকাতা মিউজিয়ামে পুরাতত্ত্বাধ্যক্ষের দায়িত্ব নেন পূর্ণচন্দ্র মুখার্জি। পূর্ণচন্দ্র মুখার্জির যে দুটি বাংলা রচনা পাওয়া যায় তার একটি এই কলকাতা মিউজিয়াম নিয়ে। প্রবাসী পত্রিকায় সেই লেখা ছাপা হয়েছিল। রচনার নাম ছিল কলিকাতা পুরাদ্রব্যালয়। মিউজিয়ামের পুরাতত্ত্ব বিভাগের বিভিন্ন অংশের নাম, সেখানে কী ধরনের সংগ্রহ আছে, সেই সব বিস্তারিত লিখেছিলেন তিনি। অন্য যে বাংলা রচনাটি পাওয়া যায় পূর্ণচন্দ্র মুখার্জির, সেটি একটি বীরকাব্য। তার একটি অংশই ছাপা হয়েছিল ১৮৭৫ সালে। মাত্র ৫৩ বছর বয়সে ১৯০৩ সালের ৪ অগাস্ট রাত ৩টে নাগাদ পানিহাটির বাসভবন কপিলাবস্তু ভবনেই রক্ত আমাশয়ে আক্রান্ত হয়ে মারা যান পূর্ণচন্দ্র মুখার্জি। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।